আছে কিনা, শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও। ছবি ঠিকঠাক আছে কিনা একটু জানাবে, একটু কমেন্টে জানাও। আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করব আজকে জয়েন্টের ক্লাস। আজকে 12-এর প্রথম থেকে স্টার্ট করব। ক্লাস 12-এর পোর্শন স্টার্ট হবে আজকে এবং প্রথম থেকে স্টার্ট হবে। আমি প্রত্যেকটা ফর্মুলা ধরে ধরে, প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমাদের আমি অঙ্ক শেখাবো এবং কি কি কোশ্চেন হয় জয়েন্টে সেগুলো নিয়ে ডিসকাস করব। জাস্ট তার আগে তোমরা শুধু একটু বলো ঠিকঠাক আছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু শুধু জানাও আমাকে। শুনতে পাচ্ছ কি পাচ্ছ না আমাকে জানাও, ঝটপট জানাও, কমেন্ট করে জানাও শুনতে পাচ্ছ কি পাচ্ছ না। আজকে আমরা ক্লাস 12-এর প্রথম থেকে স্টার্ট করব, প্রথম থেকে একেবারে। গুড, সব ক্লিয়ার? তো চলো স্টার্ট করি। এখনও হয়তো সবাই জয়েন করেনি, আর কিছুক্ষণের মধ্যে জয়েন করে যাবে। ঠিক আছে, চলো সব ঠিকঠাক আছে। আমরা ক্লাস 12-এর পোর্শন স্টার্ট করছি। আমরা অনেক 11 করেছি, আমাদের 12টাও এগোতে হবে। আমরা এবার কিছুদিন 12 করব এবং প্রত্যেকটা টপিক খুঁটিয়ে খুঁটিয়ে আমরা পড়ব, কোথাও আমাদের এতটুকু প্রবলেম রাখবো না। তো আজকে স্টার্ট করছি ইলেকট্রোস্ট্যাটিক, স্থির তড়িৎ। ইলেকট্রোস্ট্যাটিক খুব ইম্পর্টেন্ট টপিক এবং এখান থেকে প্রচুর কিন্তু কোশ্চেন হয়। ইলেকট্রোস্ট্যাটিকের মধ্যে অনেকগুলো অধ্যায় আছে, যেমন স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী রয়েছে, তড়িৎ ক্ষেত্র রয়েছে, তড়িৎ বিভব রয়েছে এবং ধারক ধারকত্ব রয়েছে। বেশ বড় টপিক এবং এটা করতে কিন্তু বেশ সময় লাগবে। আমি প্রত্যেকটা ফর্মুলার উপর তোমাদের ক্লাস নেব, প্রত্যেকটা ফর্মুলা, কারণ ফর্মুলা আলটিমেটলি ইম্পর্টেন্ট। তুমি যদি ফর্মুলা না জানো তাহলে কিন্তু সব বৃথা। তুমি পরীক্ষা হলে ভাবতে পারবে না অঙ্ক কী করে করব। ঠিক আছে, তাই আমাদের প্রত্যেকটা ফর্মুলাকে টেক কেয়ার করতে হবে। তো প্রথমে যে ফর্মুলা নিয়ে আমরা বিচার করব, ফর্মুলা 1, এবং এর উপর আমরা অঙ্ক দেখব। সেই ফর্মুলাটা হলো তলমাত্রিক ঘনত্ব। তলমাত্রিক ঘনত্ব, ঠিক আছে, এর উপরও কোশ্চেন দেয়। তলমাত্রিক ঘনত্ব সুন্দর করে তোমরা নোট ডাউন করো। তলমাত্রিক ঘনত্ব, একে আমরা সিগমা দিয়ে লিখব, সিগমা। ঠিক আছে, তলমাত্রিক ঘনত্ব সিগমা ইকুয়াল টু আধান বাই, আধানকে কিউ দিয়ে লিখছি, আধান বাই ক্ষেত্রফল। ঠিক আছে, আধান বাই ক্ষেত্রফল, ক্ষেত্রফলকে আমরা এ দিয়ে লিখছি, এরিয়া এ। ক্লিয়ার? তাহলে ফর্মুলা, প্রথম যে ফর্মুলা নিয়ে আমরা কনসাল্ট করব সেটা হচ্ছে তলমাত্রিক ঘনত্ব। আধানের তলমাত্রিক ঘনত্ব বলা হয় এটাকে, একে সিগমা দিয়ে প্রকাশ করা হয়, আধান বাই ক্ষেত্রফল। অর্থাৎ যদি তুমি কোনো বস্তুকে, ধরো এটা একটা বস্তু আছে, আমি বোঝার সুবিধার জন্য আমি বস্তুটাকে একটা স্ফিয়ার ধরে নিচ্ছি, একটা গোলক ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে ধরে নাও এটা গোলীয় পরিবাহী। এই গোলীয় পরিবাহীর উপর আমি বাইরে থেকে আধান দিলাম কিউ পরিমাণ আধান দিলাম। তাহলে কি হবে, এই যে আধানটা এই গোলকের উপর বণ্টিত হয়ে যাবে, সুন্দরভাবে ছড়িয়ে পড়বে, এই গোলকের পুরো ক্ষেত্রফল জুড়ে থাকবে। ঠিক আছে, এবং মাথায় রাখবে কোথায় আধান কত থাকবে সেটা ডিপেন্ড করবে অবশ্যই কিন্তু বক্রতার উপর। দেখো গোলকের প্রত্যেকটা বিন্দুতে বক্রতার পরিমাণ সমান, তাই প্রত্যেকটা বিন্দুতে বা প্রত্যেকটা জায়গাতে কিন্তু আধানের পরিমাণ সমান থাকবে। যেখানে বক্রতা বেশি আধান কিন্তু সেখানে থাকে। আবার কি বললাম ভালো করে শোনো, যেখানে বক্রতা বেশি আধান সেখানে বেশি থাকে, অর্থাৎ বক্রস্থানে আধান লুকিয়ে থাকে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো এরকম শেপের একটা বস্তু আছে, এরকম শেপের বস্তু আছে, আমি যদি এর উপর আধান দিয়ে দিই বাইরে থেকে, তাহলে মাথায় রাখবে এখানে বক্রতা বেশি, এখানে বেশি আধান থাকবে, এখানে বেশি আধান থাকবে, এখানে বেশি আধান থাকবে। দেখো এখানে বক্রতা বেশি, ঠিক আছে, কার্ভনেসটা এখানে বেশি। যেখানে কার্ভনেসটা বেশি হয় আধান সেই সব জায়গায় বেশি থাকে। দেখো এই যে প্লেন অংশ দেখতে পাচ্ছ, এখানে আধান কম থাকবে, এই প্লেন অংশে আধান কম থাকে। বোঝা গেল?
প্লেন অংশে আধান কম থাকে, যেখানে বক্রতা বেশি থাকে সেখানে আধান বেশি থাকে। এবার গোলকের ক্ষেত্রে ভাবো, গোলকের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা জায়গাতে আধান বেশি থাকে, প্রত্যেকটা জায়গার বক্রতা বেশি থাকে বা একই থাকে, বক্রতা একই থাকে, ফলে প্রত্যেকটা জায়গাতে কিন্তু আধান একই পরিমাণ থাকবে। এই জায়গাটা কিন্তু মনে রাখতে হবে, কারণ এইখান থেকে কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন হয়। বোঝা গেল? আচ্ছা, এইবার দেখো, এবার ধরে নাও এই যে গোলকটা আছে এই গোলকের ব্যাসার্ধ আর, তাহলে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ক্ষেত্রফল এ ইকুয়াল টু কত হবে? 4πr²। 4πr²। তাহলে এই ফর্মুলাটা কি হয়ে যাবে? সিগমা ইকুয়াল টু আধান আধান কিউ বাই 4πr²। 4πr²। ঠিক আছে? তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা ইকুয়াল টু কিউ বাই 4πr²। তো 4πr²টা এটা শুধুমাত্র গোলকের ক্ষেত্রে, আমি পাশে লিখে দিলাম গোলক বা স্ফিয়ারের ক্ষেত্রে, মাথায় রাখবে। যদি পরিবাহীটা গোলীয় পরিবাহী হয় তার ক্ষেত্রে, ঠিক আছে? যদি কোনো কিউব হয়, কিউবের কিন্তু ক্ষেত্রফলের ফর্মুলা আলাদা হয়ে যাবে। যদি কোনো স্কোয়ার হয় বা পাত হয় তার ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রফলের ফর্মুলা আলাদা হয়ে যাবে। তাই তোমাদের প্রথমেই বুঝে নিতে হবে যে কোশ্চেনে কি বলেছে, কোন বস্তুর কথা বলেছে, তার ক্ষেত্রফল কিন্তু আমরা ইউজ করব। ঠিক আছে? তো এই ছিল আমাদের হচ্ছে প্রাথমিক প্রথম ফর্মুলা, ফর্মুলা 1। তো এই ফর্মুলার ওপরে আমরা আজকে কনসাল্ট করব। তার আগে আমরা দেখে নেব যে এই ফর্মুলা থেকে সিগমার এককটা কি। সিগমার একক, সিগমার একক, এবং তোমরা আশা করি বুঝতে পারছো এসআই একক, সিগমার এসআই একক। সিগমা মানে আধানের তলমাত্রিক ঘনত্ব, আধান বাই ক্ষেত্রফল। আধানের একক হচ্ছে কুলম্ব, আধানের একক কুলম্ব সি, আর ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার বা বর্গ মিটার, মিটার স্কোয়ার বা বর্গ মিটার। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হয়ে যাবে কুলম্ব পার মিটার স্কোয়ার, কুলম্ব পার মিটার স্কোয়ার। ঠিক আছে? কুলম্ব পার মিটার স্কোয়ার। আচ্ছা, নেক্সট দেখো সিজিএস একক। সিজিএস এককে হচ্ছে আধানের একক, সিজিএস পদ্ধতিতে হচ্ছে ইএসইউ বা স্ট্যাট কুলম্ব, ইএসইউ বা স্ট্যাট কুলম্ব। আর ক্ষেত্রফলের একক কি? সেমি স্কোয়ার। তাই তুমি যে কোনো একটা ইউজ করো, স্ট্যাট কুলম্ব পার সেমি স্কোয়ার, পার সেমি স্কোয়ার। ঠিক আছে? তো এই ছিল একক। এবং মাত্রা কি হবে তোমরা নিজেরা বের করে নাও, একটা জায়গা ফাঁকা রাখো এবং মাত্রা বের করে দেখে নাও যে আধানের তলমাত্রিক ঘনত্বের মাত্রা কি হবে। ঠিক আছে? আমি সেটার মধ্যে যাচ্ছি না, মাত্রা তোমরা নিজেরা বের করো। আমরা সরাসরি অঙ্কে চলে যাব। ঠিক আছে? তাহলে কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1-এ আমরা সরাসরি ঢুকে যাব। আমরা দেখব এই ফর্মুলার উপর কি অঙ্ক দিয়েছে, সেটা নিয়ে আমরা এবার কনসাল্ট করব। তোমরা সবাই কোশ্চেনটা লিখে নেবে সুন্দর করে। 1 সেমি এবং 3 সেমি ব্যাসার্ধের দুটি গোলকের আধান সমান। তাহলে কি বলেছে? 1 সেমি ও 3 সেমি ব্যাসার্ধের দুটি গোলকের, একটু লিখে নাও সবাই, আধান সমান। ঠিক আছে? সুন্দর করে লেখো, 1 সেমি ও 3 সেমি ব্যাসার্ধের দুটি গোলকের আধান সমান। আচ্ছা, তাদের আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত? তাদের আধানের তলমাত্রিক বা তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত? আশা করি তোমরা পারবে। তোমরা নিজেরা একবার ট্রাই করো, ফর্মুলা তোমাদের হাতে আছে। আমি অপশানগুলো দিচ্ছি। অপশান 1 বা এ 9:1, 9:2,
1, অপশান 2, অপশান 2 হচ্ছে 1:9, 1:9, অপশান 3, অপশান 3 হবে 1:3, 1:3, এবং অপশান 4, অপশান 4 হবে 3:1। ঠিক আছে, 3:1। একবার নিজেরা ট্রাই করো দেখি। অপশান এ, অনেকে বললে এটা অপশান এ 9:1। ফর্মুলা জানলে তোমরা নিজেরা কিন্তু করতে পারবে, খুব কঠিন অঙ্ক নয়। বলেছে কি বলেছে দেখো, 1 সেমি এবং 3 সেমি ব্যাসার্ধের দুটি গোলকের আধান সমান। আধান সমান, দুটো গোলক আছে তাদের আধান কিন্তু সমান, তাদের তলমাত্রিক ঘনত্বের অনুপাত বের করতে হবে। তাহলে চলো, আমরা অনেকে আনসার দিচ্ছ, তাহলে আমরা সরাসরি চলে যাব, উত্তরে চলে যাব। কিভাবে সলভ করব দেখো, আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা ইকুয়াল টু আধান বাই ক্ষেত্রফল। যেহেতু এখানে বলে দিয়েছে গোলক, এই কথাটাকে একদম অ্যারেস্ট করো। যেহেতু বলে দিয়েছে এটা গোলক, তাই আমরা গোলকের ক্ষেত্রফলের ফর্মুলা সরাসরি ইউজ করব 4πr²। এবং এখান থেকে তোমরা বুঝতে পারছো, দেখো 4πটা কিন্তু 4π এখানে কিন্তু কনস্ট্যান্ট, কিউটা কিন্তু কনস্ট্যান্ট, তাহলে সিগমা ডিপেন্ড করছে ব্যাসার্ধের উপর। তাই তোমরা পরের লাইনটা লিখে ফেলতে পারবে, সিগমা ইজ প্রপোর্শনাল টু 1/r²। সিগমা ইজ প্রপোর্শনাল টু 1/r²। তাহলে এখান থেকে তোমরা অবশ্যই বলতে পারবে, অনুপাত আকারে লিখতে পারবে সিগমা 1/σ2 ইকুয়াল টু, দেখো ব্যস্তানুপাতিক, তাহলে 2 নিচে আর 2 উপরে, ব্যস্তানুপাতিক হয়ে গেল, স্কোয়ার অবশ্যই হবে। আচ্ছা, তারপরে দেখো 1 নিচে, 1 উপরে, সিগমা 1 উপরে, আর 1 নিচে থাকবে, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। বাস, এবার মান বসাও, সিগমা 1/σ2। দেখো প্রথম গোলকের ব্যাসার্ধ কিন্তু 1 সেমি আছে, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ 3 সেমি আছে, তাহলে 1/3, 1/9। যাদের উত্তর এসছে 1:9, তারা একদম ঠিক। 1:9 যাদের এসছে, কার কার হয়েছে একটু বলো আমাকে। 1:9। ও একটু ভুল করে দিয়েছি আমরা, R2 আগে হবে মানে 3, R1 পরে হবে মানে 1। একদম তোমাদের উত্তরই ঠিক, 9:1। তার মানে সিগমা 1:σ2 ইকুয়াল টু 9:1। কার কার মিলেছে? গুড। তাহলে আমরা দেখতে পেলাম অপশান 1, প্রথম অপশানটাই কারেক্ট। ঠিক আছে, এই হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্বের ওপর অঙ্ক। এবার আমরা পরের একটা অঙ্ক দেখে নিব। ঠিক আছে, পরের কোনো অঙ্ক আছে কিনা আমরা দেখব, এই টাইপের কোনো অঙ্ক আছে কিনা সেটা আমরা ভালো করে দেখব। আচ্ছা, দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত তোমরা একটু লিখে নেবে। কোশ্চেন নাম্বার 2, দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত, দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত, দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত 2:3, 2:3। ঠিক আছে, দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত বলে দিয়েছে 2:3, এবং আধানের অনুপাত 3:2, এবং আধানের অনুপাত 3:2। ঠিক আছে, তোমরা অঙ্কটা টুকে নাও সুন্দর করে, এগুলো বাছাই করো অঙ্ক। হলে আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত হবে? হলে আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত হবে? ঠিক আছে, অনেক অপশান আছে,
অপশান এ 3:2, এটা 3:2। অপশান টু লিখো 4:9। অপশান 3 লেখো 27:8। এবং অপশান 4 লিখো, অপশান 4 লিখবে 9:4। ঠিক আছে, আচ্ছা ঝটপট অঙ্কটা করে নাও দেখি, কে পারছো অঙ্কটা ঝটপট করবে। একই ফর্মুলার উপর অঙ্ক, আশা করি করতে পারবে। একটু ট্রাই করো, ব্রেন খাটাও, দেখো পারছো কি না। তারপর তো আমি আছি, নো প্রবলেম। দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত বলে দিয়েছে, 2:3। আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত বলে দিয়েছে 3:2 হলে আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত হবে? ও আধানের অনুপাত বলে দিয়েছে 3:2। পারবে, এটাও পারবে, আগের মতো করেই করো, একেবারে আগের মতো করে করবে। দেখো দেখতে পাচ্ছ আধানের তলমাত্রিক ঘনত্ব হচ্ছে, আমরা যদি গোলকের ক্ষেত্রে বলি ফর্মুলাটা Q/4πr², এটা গোলকের ক্ষেত্রে, ঠিক আছে। তো আধানের তলমাত্রিক ঘনত্ব ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক, দেখতেই পাচ্ছ, এবং আধানের সমানুপাতিক। বাস, এখান থেকে যে ফর্মুলাটা আমরা ডিরাইভ করতে পারবো বা জেনারেট করতে পারবো, দেখো এখান থেকে আমাদের কিন্তু এই কোশ্চেন অনুযায়ী ফর্মুলা জেনারেট করতে হবে, ঠিক আছে। এই কোশ্চেনে আমাদের কোন ফর্মুলা কাজে লাগছে সেটা কিন্তু নিজের মতো করে তৈরি করে নিতে হবে। মেন ফর্মুলা কিন্তু এটাই। তো আমরা দেখতে পাচ্ছি সিগমা কিউ এর সমানুপাতিক আর এর ব্যস্তানুপাতিক। তাহলে অবশ্যই কিন্তু এখান থেকে লিখতে পারবো σ1/σ2 = Q1/Q2 ইন্টু, দেখো R2 নিচে, σ2 নিচে, R2 উপরে চলে যাবে, ডিভাইডেড বাই R1 নিচে চলে আসবে, তার স্কোয়ার কিন্তু হবে। এটা কিন্তু আমাদের কোশ্চেন অনুযায়ী ফর্মুলা, ঠিক আছে। এই ফর্মুলাটা ডিরাইভ করতে হবে, তাহলে তোমার কাজ খুব সহজ হয়ে যাবে। এবার দেখো কোশ্চেনে কি বলেছে, দেখো ব্যাসার্ধের অনুপাত বলে দিয়েছে 2:3, মানে R1:R2 বলে দিয়েছে। ব্যাসার্ধের অনুপাত R1:R2 বলে দিয়েছে, তাই R1:R2 বা R1/R2, এখানে R2/R1 দরকার, আমরা সেটা বসাবো। আচ্ছা, এখানে দেখো আধানের অনুপাত বলে দিয়েছে Q1:Q2 বলে দিয়েছে, দেখো, তাই না। তো এইখান থেকে দেখো Q1/Q2 মানে 3/2 বসিয়ে দিলাম, ঠিক আছে। 3/2 বসিয়ে দিয়েছি, Q1/Q2 মানে 3/2। এবার দেখো R2/R1, R2 কত আছে 3, R1 কত আছে 2। দেখো এই জায়গায় কিন্তু অনেকে ভুল করে, R2/R1 মানে R2 মানে তোমরা কখনো এখানে কিন্তু এই মানটা বসাবে না 2/3, এটা কি হবে 3/2 হবে, R2/R1, ঠিক আছে। তার স্কোয়ার করে দাও, বাস ক্যালকুলেশন, আর কিচ্ছু না, অঙ্ক ভেরি ইজি। তো অনেকে ক্যালকুলেশন করেছো দেখি, 27.87:8 বেরিয়েছে, অনেকেরই বেরিয়ে গেছে, দেখি আমার বেরোচ্ছে কিনা। 3 3 9, 3 9 27, গুড। 27 ওপরে, আর 2 2 4, 4 2 8, গুড। তাহলে 27:8 কোন অপশানে আছে দেখে নিই আমরা। অপশান 3, দিস ইজ কারেক্ট আনসার, 27:8, ঠিক আছে। চলো এবার নেক্সট প্রবলেমে আমরা প্রসিড করি। নেক্সট প্রবলেম একটা দারুণ প্রবলেম, এবার দেখবো তোমরা কে কে পারছো প্রবলেমটা সলভ করতে। খুবই ভালো অঙ্ক, এই কনসেপ্টের ওপরই অঙ্ক,
আচ্ছা সবাই একটু লিখে নাও। দেখো 100টি ক্ষুদ্র আহিত তরল বিন্দু, তাহলে কোশ্চেন নাম্বার 3, 100টি ক্ষুদ্র আহিত তরল বিন্দু, 100টি ক্ষুদ্র আহিত তরল বিন্দু। সবাই সুন্দর করে লেখো 100টি না 1000টি ক্ষুদ্র আহিত তরল বিন্দু যুক্ত হয়ে 1000 হবে এটা তরলবিন্দু যুক্ত হয়ে একটি বৃহৎ তরল বিন্দু গঠন করলো। একটি বৃহৎ তরল বিন্দু গঠন করলো। ঠিক আছে, একটি বৃহৎ তরল বিন্দু গঠন করলো, খুব ভালো অঙ্ক এটা। আচ্ছা, তারও বলেছে একটি ক্ষুদ্র তরল বিন্দুর আধানের তলমাত্রিক ঘনত্ব, একটি ক্ষুদ্র তরল বিন্দুর আধানের তলমাত্রিক ঘনত্ব একটু লিখে নেবে। একটি কি বলেছে, একটি ক্ষুদ্র তরল বিন্দুর আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা হলে বৃহৎ তরল বিন্দুর আধানের তলমাত্রিক ঘনত্ব কত? সিগমা হলে বৃহৎ তরল বিন্দুর ঠিক আছে আধানের তলমাত্রিক ঘনত্ব কত? ঠিক, ঘনত্ব কত? আচ্ছা, আমি অপশান দিচ্ছি না, তোমরা ডিরেক্ট করো, এটাকে ডিরেক্ট সমাধান করো, নো অপশান, কোনো অপশান আমি দেব না, তোমরা ডাইরেক্ট এটাকে সমাধান করো। বলো উত্তর কত হচ্ছে। 1000টি ক্ষুদ্র তরল বিন্দু যুক্ত হয়ে একটি বৃহৎ তরল বিন্দু গঠন করলো। একটি ক্ষুদ্র তরল বিন্দুর আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা হলে বৃহৎ তরল বিন্দুর আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে? কে পারছে দেখা যাক। খুব ভালো অঙ্ক, স্টার্ট দিয়ে রাখতে পারো, খুব সুন্দর একটা অঙ্ক। দেখি কে পারছে। দেখো আমি একটু বুঝিয়ে দিতে পারি তোমাদের, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। ক্ষুদ্র ক্ষুদ্র তরল বিন্দু রয়েছে, এটা তো একটা ক্ষুদ্র তরল বিন্দু, এটা একটা ক্ষুদ্র তরল বিন্দু, এটা একটা ক্ষুদ্র তরল বিন্দু, প্রত্যেকের কিন্তু সাইজ এক। এরা যুক্ত হয়ে এরকম ডট ডট 1000টা আছে। এটা ধরো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, ডট ডট, এটা ধরে নাও 1000 নাম্বার। এরা যুক্ত হয়ে একটা বড় তরল বিন্দু গঠন করলো, বড়। ঠিক আছে, তাহলে দেখো সুবিধার জন্য বলে দিচ্ছি, প্রত্যেকটা তরল বিন্দুতে ধরো কিউ পরিমাণ আধান আছে। ঠিক আছে, প্রত্যেকটা তরল বিন্দুতে কিউ পরিমাণ আধান আছে। প্রত্যেকটা তরল বিন্দুর ক্ষুদ্র তরল বিন্দুর ব্যাসার্ধ সমান, ব্যাসার্ধ সমান, ব্যাসার্ধ সমান, ব্যাসার্ধ সমান। ঠিক আছে, মাথায় রাখবে প্রত্যেকটা তরল বিন্দুতে কিছু না কিছু আধান আছে। প্রত্যেকটা তরল বিন্দুর সাইজটা একই রকম, অর্থাৎ ব্যাসার্ধ কিন্তু সমান। তাহলে আর প্রত্যেকটা তরল বিন্দুর কিন্তু তলমাত্রিক ঘনত্ব একই, সিগমা সিগমা সিগমা। প্রত্যেকটা তরল বিন্দুর তলমাত্রিক ঘনত্ব একই হবে। তো তলমাত্রিক ঘনত্বের ফর্মুলা কি হবে? দেখো আমি প্রথমটা লিখছি, সিগমা ইকুয়াল টু
আধান বাই ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে 4πr², 4πr², একই রকম সবগুলোর হবে, ঠিক আছে, সিগমাই হবে, একজন বলেছে সিগমাই হবে, দেখা যাক সিগমা হচ্ছে কিনা। তো দেখো প্রত্যেকটা তরলবিন্দুর আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা, এবং সিগমা ইকুয়াল টু আধান বাই ক্ষেত্রফল কিউ বাই 4πr², আধান বাই ক্ষেত্রফল কিউ বাই 4πr², প্রত্যেকটা তাই হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে ধরে নিচ্ছি, দেখো প্রশ্ন হচ্ছে বড় তরলবিন্দুর আধান কত হবে, বড় তরলবিন্দুর আধান কত হবে, এবং সেটা কিন্তু অবশ্যই হবে কিউ ইকুয়াল টু, বড় তরলবিন্দুর আধান হয়ে যাবে, যদি কিউ কিউ যদি বড় তরলবিন্দুর আধান হয় ক্যাপিটাল কিউ, তাহলে এটা হয়ে যাবে কিন্তু 1000 স্মল কিউ, 1000 ইন্টু স্মল কিউ, এটা কিন্তু মাথায় রাখতে হবে, 1000 ইন্টু স্মল কিউ, ঠিক আছে। কারণ এখানে দেখো 1000টা ক্ষুদ্র তরলবিন্দু যুক্ত হয়ে বড় তরলবিন্দু গঠিত হয়েছে, বড়, ঠিক আছে। তাহলে এই যে ছোট ছোট আধান কিউ 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 সবগুলো যুক্ত হয়ে যাবে, যুক্ত হয়ে এখানে অর্থাৎ বড় তরলবিন্দুতে আধান চলে আসবে, 1000টা স্মল কিউ যুক্ত হবে, তাই বড় তরলবিন্দুর আধান হয়ে যাবে 1000 কিউ, ঠিক আছে। কারণ এটা হচ্ছে আধানের একটা সংরক্ষণ নিয়ম আছে, সেখান থেকে আমরা এটা বুঝতে পারি, বাম দিকের আধান ইকুয়াল টু ডান দিকের আধান, বাম দিকের মোট আধান ইকুয়াল টু ডান দিকের মোট আধান, এটা হচ্ছে আধানের সংরক্ষণ নিয়ম, ঠিক আছে। আধানকে সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না, আধানের রূপান্তর ঘটে, ঠিক আছে। মোট আধানের কোনো পরিবর্তন হয় না, মোট আধানের কোনো পরিবর্তন হয় না, তাই এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাই বড় তরলবিন্দুর আধান হয়ে যাবে 1000 কিউ। এবার প্রশ্ন হচ্ছে বড় তরলবিন্দু, তাহলে সিগমা বের করব আমরা, সিগমা, তা আমি এই বড় তরলবিন্দু সিগমাকে সিগমা প্রাইম দিয়ে লিখছি, এটা আমাদের বের করতে হবে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে বড় তরলবিন্দুর ব্যাসার্ধ কত হবে, সেটা যদি আমরা জেনে যাই তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। ধরে নিলাম বড় তরলবিন্দুর ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, বড় তরলবিন্দুর ব্যাসার্ধ কত, ক্যাপিটাল আর, এটা আমরা ধরে নিলাম, এই বড় তরলবিন্দুর ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, এটা কিন্তু আমরা বের করব। তাহলে কি করে বের করব, দেখো প্রথম কাজ, ঠিক আছে, স্টেপ ওয়ান, স্টেপ ওয়ানে আমরা কি করব, দেখো ছোট ছোট তরলবিন্দুর আয়তন কত, 4/3πr কিউ, এটা ছোট একটা তরলবিন্দুর আয়তন, ভালো করে বুঝবে, আয়তন কিন্তু অপরিবর্তিত থাকে, অর্থাৎ ছোট ছোট তরলবিন্দুর মোট আয়তন ইকুয়াল টু বড় তরলবিন্দুর আয়তনের সমান হবে, এটা কিন্তু পাঁচ লাইন। আবার বলছি, ভালো করে শুনবে, এই যে ছোট ছোট তরলবিন্দুর যে আয়তন ছিল সব যোগ করে দিলে বড় তরলবিন্দুর আয়তন কিন্তু সেটাই পাবে, সবগুলোর যোগফল পাবে। একটা এক্সাম্পল দিচ্ছি আমি, যদি একটা বালতি, বড় বালতির মধ্যে, ঠিক আছে ভালো করে বুঝবে কিন্তু, একটা বড় বালতির মধ্যে তুমি 1 গ্লাস করে জল ঢালছো, ঠিক আছে, প্রত্যেকটা গ্লাসের মধ্যে ধরে নাও 1/2 লিটার করে জল আটে, 1/2 লিটার। এবার বলো আমি যদি 20 গ্লাস এরকম ঢালি, 20 গ্লাস সব জল যুক্ত হয়ে যাবে, তাহলে টোটাল আয়তন কত হবে বলো তো, বালতির জলের আয়তন হয়ে যাবে কত, 20 গ্লাস ঢেলেছি, প্রত্যেকটা গ্লাসের মধ্যে 1/2 লিটার করে ছিল, তাহলে 20 গ্লাসের জন্য কত লিটার পেলে, 10 লিটার পেলে, তাই না, 1/2 লিটার করে যদি 20 গ্লাস ঢালো তাহলে 10 লিটার পাবে, তাহলে বালতির জলের আয়তন কত হবে, 10 লিটার। তার মানে এখানে আয়তন কিন্তু হচ্ছে না, নষ্ট হচ্ছে, ঠিক আছে। ছোট ছোট গ্লাসগুলোর যে আয়তন, টোটাল আয়তন, সেটা কিন্তু বালতির জলের আয়তনের সমান হবে, এখানেও তাই, ছোট ছোট যে ক্ষুদ্র জলবিন্দু রয়েছে তাদের টোটাল আয়তন কিন্তু বড় জলবিন্দুর আয়তনের সমান হবে, ঠিক আছে। তো সেই জন্য আমি দেখলাম একটা জলবিন্দুর আয়তন কত, 4/3πr কিউ, তাহলে 1000টা জলবিন্দুর আয়তন কত, 1000 দিয়ে গুণ করব, তো এই 1000টা জলবিন্দু মিলে তৈরি হবে একটা বড় জলবিন্দু, তাই বড় জলবিন্দুর আয়তন কত হবে, 4/3π বড় হাতের আর কিউ, যেখানে বড় হাতের আরটা কিন্তু বড় জলবিন্দুর ব্যাসার্ধ, বড় জলবিন্দুর ব্যাসার্ধ, এই লাইনটা কিন্তু তোমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগবে। অনেকে বলছে সিগমা আনসার হবে, চলো সিগমা হতেই পারে, আমরা একটু দেখে নিই, জাস্ট মিলিয়ে নিই, আমরা কেটে দিলাম, তাহলে এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ 10 আর তার হোল কিউব ইকুয়াল টু আর কিউব,
তাহলে উভয় পক্ষ থেকে কিউব যদি তোমরা তুলে দাও তাহলে ক্যাপিটাল আর ইকুয়াল টু স্মল 10r। আমরা কি পেলাম? আমরা দেখলাম বড় হাতের ব্যাসার্ধ বা বড় ব্যাসার্ধ, বড় জলবিন্দুর ব্যাসার্ধ ছোট জলবিন্দুর ব্যাসার্ধের 10 গুণ। ঠিক আছে, বাস এবার স্টেপ 2-এ আমরা স্টেপ 2-এ বড় জলবিন্দুর সিগমা বের করব, অর্থাৎ সিগমা প্রাইম ধরেছি। সিগমা প্রাইম মানে হচ্ছে আধান বাই ক্ষেত্রফল। তাহলে বড় জলবিন্দুর আধান কত? 1000 কিউ। বড় জলবিন্দুর আধান হচ্ছে 1000 কিউ। আর ছোট জলবিন্দুর আধান আর ব্যাসার্ধ কত? 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। দেখো ভালো করে বোঝো, 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো আমরা যদি মান বসিয়ে দিই 1000 স্মল কিউব ডিভাইডেড বাই 4/3, দেখো পাই ক্যাপিটাল আর কিউব মানে হচ্ছে 1000 আর স্কোয়ার। দেখো ভালো করে বোঝো, এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ এই যে এটা অ্যাকচুয়ালি কি ক্যাপিটাল আর কিউব ইকুয়াল টু 1000 স্মল আর কিউব। তাহলে 1000 ইন্টু স্মল আর কিউব। ঠিক আছে, বাস কাজ কিন্তু এবার হয়ে যাচ্ছে। ওপরের 1000 নিচের 1000 কেটে দাও, তাহলে এখানে তুমি পাচ্ছ কি? আচ্ছা এখানে কিন্তু একটু ভুল করেছি, আমরা একটু ভুল করে দিয়েছি। এখানে আয়তনের ফর্মুলা আমরা লিখছি, যেটা একদম ভুল। এখানে কিন্তু ক্ষেত্রফলের ফর্মুলা লিখতে হবে, ক্ষেত্রফল। দেখো বড় জলবিন্দুর আধানের তলমাত্রিক ঘনত্ব ইকুয়াল টু বড় জলবিন্দুর আধান মানে 1000 কিউব বাই বড় জলবিন্দুর ক্ষেত্রফল। ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে ওপরে কিন্তু 1000ই থাকছে, নিচে দেখো আর এর স্কোয়ার বসাবো। 4 পাই আর স্কোয়ার মানে হচ্ছে 10 স্মল আর এর স্কোয়ার। তাহলে এটা কি হচ্ছে দেখা যাক, 1000 স্মল কিউ ডিভাইডেড বাই 4। আচ্ছা 10-এর স্কোয়ার মানে 100, পরে বসাচ্ছি আর স্কোয়ার ইন্টু 100। ঠিক আছে, ওপরের দুটো শূন্য কেটে দাও নিচের দুটো শূন্যের সাথে। তাহলে এখানে আসছে 10 ইন্টু কিউ বাই নিজেরা ক্যালকুলেশন করবে 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ কি বোর্ডটা সম্পূর্ণ দেখতে পাচ্ছ? আমাকে বলবে বোর্ড কি সম্পূর্ণ দেখা যাচ্ছে? ঠিক আছে, দেখো কাটাকাটি করলাম, ওপরের দুটো শূন্য নিচের দুটো শূন্যের সাথে কেটে গেল। ওপরে থাকলো 10 কিউ, 10 কিউটাকে আলাদা লিখলাম, আর নিচে আছে 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার। আচ্ছা কিউ বাই 4 পাই আর স্কোয়ার, দেখো এটা কি সিগমা না? এই যে দেখো কিউ, তাহলে 10 সিগমা। তাহলে কিউ বাই 4 পাই আর স্কোয়ার ইকুয়াল টু কিন্তু সিগমা, কিউ বাই 4 পাই আর স্কোয়ার ইকুয়াল টু সিগমা, তাই সিগমা বসিয়ে দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি 10 সিগমা, 10 সিগমা। অনেকে সিগমা বলছিলে, এবার সেটা কিন্তু হলো না, 10 সিগমা হলো। তার মানে ছোট জলবিন্দুর আধানের তলমাত্রিক ঘনত্বের 10 গুণ বড় জলবিন্দুর আধান। ঠিক আছে, দেখো বুঝতে পারলে কি না? খুব ইজি এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক। যদি বুঝতে না পারো আমি আরেকবার বলতে পারি। বুঝতে পারলে কি তোমরা আমাকে কমেন্ট করে জানাও। বুঝতে পেরেছো? একজন বুঝতে পেরেছো, আর বাকিরা পারলাম, গুড। আর কিছু? সবাই আনসার করো। হ্যাঁ, প্রভাকরের প্রথম উত্তর ভুল হয়েছিল তাই না? পরে বুঝতে পারলে কোথায় ভুল করেছো, বুঝতে পেরেছো তো? আচ্ছা এই টাইপের অঙ্কগুলো কিন্তু খুব দেয় পরীক্ষাতে। এই ছোট ছোট জলবিন্দু যুক্ত হয়ে বড় জলবিন্দু গঠিত হলো বিভিন্ন ক্ষেত্রে, মানে যে যে চ্যাপ্টারে সম্ভব এই টাইপের অঙ্ক সেখানে তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তো চলো অঙ্ক এই যে ফর্মুলা 1, সেখান থেকে কিন্তু আমরা 3টে অঙ্ক খুব যত্ন সহকারে করলাম। পরে দেখা যাবে, আশা করি এই 3টে অঙ্ক করলে পরে তোমাদের অঙ্কের বেস তৈরি হয়ে যাবে, এবং বেস তৈরি হয়ে গেলে তোমরা যে কোনো অঙ্ক আশা করি পারবে। ঠিক আছে, তো চলো এবার আমরা ফর্মুলা 2 নিয়ে ডিসকাস করি। ফর্মুলা 2 এবং খুব ছোট ফর্মুলা 2। এবার আমরা ফর্মুলা 2 নিয়ে ডিসকাস করব।
ছোট্ট ফর্মুলা, ঠিক আছে? দেখো ফর্মুলা 2 হচ্ছে আধানের কোয়ান্টায়ন নিয়ে। আধানের কোয়ান্টায়ন, আমি কথাটা লিখছি, আধানের কোয়ান্টায়ন। ঠিক আছে, ব্যাপারটা কি? কোয়ান্টাইজেশন অফ চার্জ। কোয়ান্টাইজেশন অফ চার্জ ব্যাপারটা কি খুব ভালো করে বুঝবে। ধরো কোনো একটা বস্তু আছে, খুব সুন্দর করে বোঝো, বোঝার জায়গা এটা, এবং এই বোধের উপর কিন্তু কোশ্চেন থাকে। ঠিক আছে, ধরো কোনো একটা বস্তু আছে, একে একে আমাদের ঋণাত্মক আধানে আহিত করতে হবে। ঋণাত্মক আধানে আহিত করতে হবে। এবার ঋণাত্মক আধানে আহিত করার জন্য কি করব আমরা? বাইরে থেকে আধান দেব। অ্যাকচুয়ালি ঋণাত্মক আধান কি? ইলেকট্রন। তোমরা জানো, বেসিক প্রিন্সিপাল থেকে জানো যে বস্তুর মধ্যে বস্তু অসংখ্য পরমাণুর সমষ্টি, তাই না? এবং পরমাণুর মধ্যে রয়েছে 3টে বেসিক কণিকা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। নিউট্রন তো নিস্তড়িত, নিউটনের কাছে বাবা কোনো আধান নেই। প্রোটনের কাছে ধনাত্মক আধান আছে এবং ইলেকট্রনের কাছে ঋণাত্মক আধান আছে। এবং প্রোটনের আধান আর ইলেকট্রনের আধান কিন্তু সমান। প্রোটনের আধান প্লাস, প্রোটন প্লাস, পি ফর প্রোটন, পি ফর প্লাস বা পজিটিভ, প্রোটন পজিটিভ, ইলেকট্রন কি নেগেটিভ। কিন্তু ইলেকট্রন যতটা নেগেটিভ, প্রোটন কিন্তু ততটাই পজিটিভ। উভয়ের আধান কিন্তু সমান। তো ইলেকট্রন বলো আর প্রোটন বলো, উভয়ের আধান কি সমান, এবং এই আধানটা 1.6। যদি তুমি প্রোটনের ক্ষেত্রে বলো, প্রোটনের আধান হচ্ছে প্লাস 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। আর যদি ইলেকট্রন বলো, এর আধান হয়ে যাবে -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে, প্রোটন তো নিউক্লিয়াসের মধ্যে থাকে। এবার নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রনগুলো শক্তিশালী নিউক্লিয় বল দ্বারা আবদ্ধ থাকে, তাদেরকে বের করা যায় না। তার মানে প্রোটন কখনো নিউক্লিয়াস থেকে বেরোয় না, এটা মাথায় রাখবে। কিন্তু প্রোটন কখনো নিউক্লিয়াস থেকে বেরোয় না, বের করা যায় না। ইলেকট্রন যেহেতু বিভিন্ন কক্ষপথে ঘুরছে, ইলেকট্রনকে আমরা বের করতে পারবো, শেষ কক্ষের ইলেকট্রনকে আমরা বের করতে পারবো, শেষ কক্ষে ইলেকট্রন দিতে পারবো। তার মানে যখন কোনো বস্তু তড়িৎগ্রস্ত হয়, ধনাত্মক বা ঋণাত্মক আধানে আহিত হয়, তখন মাথায় রাখবে ইলেকট্রনের স্থানান্তর ঘটে। যেমন যদি কোনো বস্তুকে আমি বাইরে থেকে ইলেকট্রন দিয়ে দিই, তাহলে বস্তুটা নেগেটিভ আধানে আহিত হবে, তার মানে ঋণাত্মক তড়িৎগ্রস্ত হবে। যদি ইলেকট্রন বের করে নিই, তাহলে ইলেকট্রন বের করলে ইলেকট্রনের পরিমাণ কমে যাবে, প্রোটনের পরিমাণ তুলনামূলকভাবে বেড়ে যাচ্ছে, ফলে এটা কিন্তু ধনাত্মক আধানে আহিত হচ্ছে। তার মানে একটা বস্তু ধনাত্মক আধানে আহিত হবে না ঋণাত্মক আধানে আহিত হবে, সেটা নির্ভর করছে ইলেকট্রন দিচ্ছ না ইলেকট্রন নিচ্ছ। যদি ইলেকট্রন দাও, তাহলে নেগেটিভের পরিমাণ বাড়বে এবং বস্তুটা নেগেটিভলি চার্জড হবে। যদি ইলেকট্রন টেনে নাও, তাহলে বস্তুটা পজিটিভলি চার্জড হবে। ঠিক আছে, তো এবার তার মানে কি, এবার ইলেকট্রন তুমি যখন দেবে, 1টা 2টো 3টে 4টে এই আকারে দেবে, তুমি নিশ্চয়ই হাফ ইলেকট্রন দিতে পারবে না, তুমি নিশ্চয়ই 3/2 সংখ্যক ইলেকট্রন দিতে পারবে না, বা 3/4 সংখ্যক ইলেকট্রন দিতে পারবে না। মানে তুমি ইলেকট্রনকে ভেঙে ভেঙে তো দিতে পারবে না, 1টা দিতে হবে, 2টো দিতে হবে, 3টে দিতে হবে। তার মানে পূর্ণ সংখ্যার আকারে তোমাকে ইলেকট্রন দিতে হবে, তাই না? অথবা যখন তুমি ইলেকট্রন বের করবে, পূর্ণ সংখ্যার আকারে ইলেকট্রন বের করবে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা এভাবে বের করবে। তার মানে কোনো বস্তুর মধ্যে যতটা আধান থাকে, সেই আধান কিন্তু ইলেকট্রনের পূর্ণ সংখ্যক, ইলেকট্রনকে আমরা একটা সংখ্যা দিয়ে গুণ করি, সেই সংখ্যাটার মান কিন্তু অবশ্যই 1 2 3 4 5 6 এরকম হবে, পূর্ণ সংখ্যা হবে, মানে কখনো ভগ্নাংশ হতে পারে না। তার মানে ইলেকট্রন যদি কোনো বস্তুতে তুমি নেগেটিভ চার্জ দেওয়া হয়, বস্তুর আধান হবে নেগেটিভ ই, না হয় হবে বস্তুর আধান -2e, না হয় বস্তুর আধান হবে -3, না হয় বস্তুর আধান হবে -ne। তাহলে ইলেকট্রন সবসময় পূর্ণ সংখ্যার আকারে থাকবে, 1 2 3 4। 1 আর 2 এর মাঝখানে ইলেকট্রনের কোনো মানে বস্তুর আধান হতে পারে না। বস্তুর আধান এরকম কখনো হতে পারে না, হাফ ই।
মানে ইলেকট্রন কখনো ভগ্নাংশের আকারে থাকে না, পূর্ণ সংখ্যার আকারে থাকে। তাই এনটা কত হয়ে যাবে? এনটা হয়ে যাবে পূর্ণ সংখ্যা। তাই কোনো বস্তুর মোট আধান কিউ ইকুয়াল টু হয়ে যাবে এনই। এই কিউ ইকুয়াল টু এনই এটাকেই বলছে আধানের কোয়ান্টায়ন বা কোয়ান্টাইজেশন অফ আধান। ঠিক আছে, তাই আধানের কোয়ান্টায়ন হিসাবে আমরা বলতে পারি যে কোনো বস্তুর মোট আধান, সে আধান পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, সেটা হচ্ছে এন ইর সমান হবে এনই। আচ্ছা, ইলেকট্রন যখন শুধুমাত্র ই দিয়ে ইলেকট্রনের আধানকে বোঝাবো, ই দিয়ে প্রোটনের আধানকে বোঝাবো, মাথায় রাখবে। যখন নেগেটিভ সাইন বোঝাবো দেব তখন সেটা হয়ে যাবে ইলেকট্রন। যদি ই এর মান পজিটিভ লিখি তাহলে সেটা হয়ে যাবে প্রোটন, মাথায় রাখবে। আবার বলছি, যদি ই এর মানটা নেগেটিভ দিই তাহলে সেটা ইলেকট্রন বোঝাবে, যদি ই এর মানটা পজিটিভ দিই তাহলে সেটা প্রোটন বোঝাবে। প্রোটনের আধান আর ইলেকট্রনের আধানের সাংখ্যমান সমান, তাই দুটোকে আমরা ই দিয়ে লিখছি। আর এন কিন্তু এখানে পূর্ণ সংখ্যা। আর এই যে ফর্মুলাটা পেলাম আমরা, এটাকে বলবো আমরা আধানের কোয়ান্টায়ন। এখানে এন হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, এটা কখনো ভগ্নাংশ হতে পারে না। ঠিক আছে, পূর্ণ সংখ্যা। এবং আরও একটা তথ্য তোমাদের আমি দিয়ে দিই। এই তথ্যটা হচ্ছে ইলেকট্রনের যে ভর, ইলেকট্রনের ভর, মাস অফ ইলেকট্রন, সেটা 9.1 ইন্টু 10⁻³ কেজি। এটা লিখে রাখো, কাজে লাগতে পারে। মাস অফ ইলেকট্রন কত? এমই মাস অফ ইলেকট্রন হচ্ছে 9.1 বা 9 ধরতে পারো কোথাও কোথাও ক্যালকুলেশনের সুবিধার জন্য, ইন্টু 10⁻³ কেজি। ঠিক আছে, তো এই ছিল আমাদের দ্বিতীয় ফর্মুলার কনসেপ্ট। এবার আমরা সরাসরি কোশ্চেনে আমরা পদার্পণ করব। আমরা কোশ্চেনে প্রবেশ করব, দেখব কি টাইপের কোশ্চেন এই ফর্মুলা থেকে হয়। তো কোশ্চেন নাম্বার 1, সবাই একটু টুকবে। একটি কাচ দণ্ডকে পশম দিয়ে ঘর্ষণ করার ফলে, অঙ্কটা লিখো সবাই। একটি কাচ দণ্ডকে পশম দিয়ে ঘর্ষণ করার ফলে, একটি কাচ দণ্ডকে পশম দিয়ে ঘর্ষণ করার ফলে কাচ দণ্ডের আধান হলো, কাচ দণ্ডের আধান হলো, কাচ দণ্ডের আধান হলো, কাচ দণ্ডের আধান হলো -1.6 ইন্টু 10⁻14 কুলম। ঠিক আছে, আচ্ছা, এবার বলেছে পশম থেকে কয়টি ইলেকট্রন কাচ দণ্ডে স্থানান্তরিত হলো। পশম থেকে কয়টি ইলেকট্রন কাচ দণ্ডে স্থানান্তরিত হলো। তো আচ্ছা, আমি অপশান দিচ্ছি না, তোমরা নিজেরা করো তো, এটা করে আমাকে বলো উত্তর কত হচ্ছে। ঝটপট বলবে। একটি কাচদণ্ডকে পশম দিয়ে ঘর্ষণ করার ফলে, একটি কাচদণ্ডকে পশম দিয়ে ঘর্ষণ করার ফলে কাচদণ্ডের আধান হলো -1.6 ইন্টু 10⁻14। দেখতে পাচ্ছ, কাচদণ্ডের টোটাল আধান বলে দিয়েছে, মোট আধান বলে দিয়েছে। কাচদণ্ডকে পশম দিয়ে ঘষা হয়েছে, ঘষার ফলে কাচদণ্ড নেগেটিভলি চার্জড হয়ে গেছে, কাচদণ্ড নেগেটিভলি চার্জড হয়ে গেছে। পশম থেকে কয়টি ইলেকট্রন কাচদণ্ডে এসে গেছে, তাহলে পশম থেকে কটি ইলেকট্রন কাচদণ্ডে এসছে। ঠিক আছে, দেখো এখানে কি কি বলেছে, কিউ বলে দিয়েছে মোট আধান,
মাইনাস 1.6 ইন্টু 10⁻⁻14 কুলম। ঠিক আছে, তোমাকে ইলেকট্রনের সংখ্যা বের করতে হবে n n n ইজ দ্য নাম্বার অফ ইলেকট্রনস, n ইজ দ্য নাম্বার অফ ইলেকট্রনস, এটা কিন্তু বের করতে হবে। এবং ভেরি ইজি ফর্মুলা, আমরা তো লিখেই দিয়েছি ফর্মুলা, q ইকুয়াল টু ne, q ইকুয়াল টু ne, তার মানে n ইকুয়াল টু q বাই e, n ইকুয়াল টু q বাই e। সিম্পল, ভেরি সিম্পল ফর্মুলা। কত হলো আনসার বলো ঝটপট আমাকে, কত হয়েছে আনসার? আনসার কত হয়েছে? ভেরি ইজি, তোমরা নিজেরাই পারবে এটা। ফর্মুলা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস, অর্থাৎ ইলেকট্রনের সংখ্যা, কয়টি ইলেকট্রনের স্থানান্তর ঘটেছে, 10⁵। গুড। তো 10⁵ উত্তর এসছে। কিউ এর মান হচ্ছে -1.6 ইন্টু 10⁻⁻14 ডিভাইডেড বাই, আচ্ছা ইলেকট্রনের আধান, যেহেতু ইলেকট্রন বলে দিয়েছে, তো ইলেকট্রনের আধান হচ্ছে নেগেটিভ 1.6 ইন্টু 10⁻⁻19। বাস, এবার কাটাকাটি করো, মাইনাস মাইনাস প্রথমে কেটে যাবে, 1.6 কেটে গেল। আচ্ছা এই ক্যালকুলেশনটা করলে দাঁড়াবে 10⁵, নিজেরা করো। তাহলে কতগুলো ইলেকট্রনের স্থানান্তর ঘটেছে? 10⁵ সংখ্যক ইলেকট্রনের স্থানান্তর ঘটেছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্ক ফর্মুলা 2 এর উপর, ফর্মুলা 2 এর উপর অঙ্ক। আচ্ছা অনেকের হচ্ছে গুড গুড, এই তো অনেকে বুঝতে পারছো, গুড। এটাই চাই যে অঙ্ক নিজের থেকে করতে হবে, নিজের থেকে বুঝতে হবে। তাই আমি ভেবেছি সবগুলো ফর্মুলা একসাথে শিখিয়ে তারপর অঙ্ক করাবো না, আমি একটা দুটো করে ফর্মুলা শেখাবো, তাহলে মাথায় থাকবে, তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং তার উপর তোমাদের অঙ্ক শেখাবো। তাহলে প্রত্যেকটা ফর্মুলা ধরে ধরে তোমাদের অঙ্ক শেখানো হয়ে যাবে এবং তোমরা পরীক্ষা হলে কিন্তু ভালো পারবে। ঠিক আছে, আচ্ছা এই অঙ্কটা আমাদের হয়ে গেল। আমরা অন্য একটা অঙ্ক করে ফেলি, দেখি কেমন করে করতে হচ্ছে। কোশ্চেন নাম্বার এবার 2 নিয়ে আলোচনা করব, আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। এবার কোশ্চেন নাম্বার 2, কয়েকজন খুব অ্যাক্টিভ, বাকিরা কিন্তু আনসার দিচ্ছ না, বাকিদের আনসার চাই, অ্যাক্টিভ হতে হবে। আমি আগেই বলেছি যারা অ্যাক্টিভ সিরিয়াস তাদেরকে নিয়ে আমি কিন্তু ক্লাস করাবো, যারা ইনঅ্যাক্টিভ তাদেরকে রাখবো না গ্রুপে। আচ্ছা এবার 1 to 5, এবার নেক্সট অঙ্ক, অঙ্ক নাম্বার 2। আচ্ছা ঘর্ষণের ফলে একটি কাচদণ্ডের আধান হলো, লিখো ঘর্ষণের ফলে একটি কাচ দণ্ডের আধান ঘর্ষণের ফলে একটি কাচদণ্ডের আধান হলো, ঘর্ষণের ফলে একটি কাচদণ্ডের আধান হলো 6.4 ইন্টু 10⁻⁻12, 6.4 ইন্টু 10⁻12 কুলম। কত বলেছে, মাইনাস না প্লাস সেটা দেখে নিই, -12 কুলম। ঠিক আছে, আচ্ছা এবার বলেছে একটি ইলেকট্রনের ভর, আচ্ছা ঘর্ষণের ফলে একটি কাচদণ্ডের আধান হলো এত। তো এবার বলেছে কাচদণ্ডের ভরের কি পরিবর্তন হবে, ভরের কি রূপ পরিবর্তন হবে। কাচদণ্ডের ভরের কিরূপ পরিবর্তন হবে, ভালো করে বুঝবে এই জায়গাটা। তো ঘর্ষণের ফলে কাচদণ্ডের আধান কত হলো, এত বলে দিয়েছে, এবং এটা পজিটিভলি চার্জড, তাই না? তার মানে এখান থেকে ইলেকট্রন কিন্তু বেরিয়ে গেছে, কাচদণ্ড থেকে ইলেকট্রন বেরিয়ে গেছে, বেরিয়ে যাওয়ার ফলে কাচদণ্ডের আধান কিন্তু ধনাত্মক হয়েছে, ধনাত্মক, ভালো করে বুঝতে হবে, পজিটিভ, এটা কি পজিটিভ। তার মানে ইলেকট্রন বেরিয়ে গেছে, আর ইলেকট্রন যখন বেরিয়ে গেছে তখন এই বস্তুর ভর কমে গেছে, কারণ প্রত্যেকটা ইলেকট্রনের ভর আছে কিছু না কিছু। যদি ইলেকট্রন বেরিয়ে যায় কাচদণ্ড থেকে, তাহলে ইলেকট্রনের ভর বাড়বে না কমবে,
বুঝতেই পারছো, ইলেকট্রন বেরিয়ে গেলে ভর কমে যাবে। তার মানে যেসব বস্তু ধনাত্মক আধানে আহিত তাদের ভর কিন্তু সবসময় কম হয়, মাথায় রাখবে এটা। যেসব বস্তু ধনাত্মক আধানে আহিত তাদের ভর কম হয়, আর যেসব বস্তু ঋণাত্মক আধানে আহিত তাদের ভর বেশি হয়। কেন বেশি হয়? ঋণাত্মক আধানে আহিত বস্তুর ক্ষেত্রে বাইরে থেকে ইলেকট্রন আসে, বাইরে থেকে যেহেতু ইলেকট্রন আসে তাই ভরটা কি হয়, বেড়ে যায়। আর ধনাত্মক আধানের ক্ষেত্রে ইলেকট্রন চলে যায়, ফলে ভর কমে যায়, কমবে। এবার ভরের কিরূপ পরিবর্তন হবে, এবার কোশ্চেনে মান দেওয়া আছে কতটা পরিবর্তন হবে, মানে অ্যাকচুয়ালি কিরূপ পরিবর্তনের পরিবর্তে আমি করে দিচ্ছি কোশ্চেনটা এরকম, কতটা পরিবর্তন হবে, তাহলে তোমরা মানটা বের করতে পারবে কতটা পরিবর্তন হবে। এমসিকিউ এ আনসার দেওয়া আছে, কিন্তু আমি তোমাদের অপশানগুলো দিতে চাইছি না, তোমরা ডিরেক্ট এটা করো, ঠিক আছে, ডিরেক্ট করো। ঘর্ষণের ফলে একটি কাচদণ্ডের আধান হলো এত, ধনাত্মক আধান পজিটিভ আমি লিখে দিয়েছি, পজিটিভ। কাচদণ্ডের ভরের কতটা পরিবর্তন হবে, আচ্ছা ইলেকট্রনের ভর তো জানি, প্রত্যেকটা ইলেকট্রনের ভর জানি আমরা। আমি যদি দেখে নিই যে কতগুলো ইলেকট্রন বেরিয়ে গেছে বস্তু থেকে, তাহলে কিন্তু আমি কাজটা করতে পারবো, ভরের ক্যালকুলেশনটা করতে পারবো। তাই আমাদের ইলেকট্রনের একজন করেছে 36.4 × 10⁻⁻24 কেজি কমবে, তাই না? হতেই পারে এটা। তাহলে আমরা প্রথমে ইলেকট্রনের সংখ্যা বের করে নিই। প্রথম কাজ ইলেকট্রনের সংখ্যা বের করা। তো ইলেকট্রনের সংখ্যা কি করে বের করবো, দেখো কতগুলো ইলেকট্রন বেরিয়ে গেছে, একটু আগেই বের করলাম। ইলেকট্রনের সংখ্যা n = Q/E। এবার কিউ কত আছে, 6.4 × 10⁻⁻12, এটা কিউ এর মান। ই এর মান তোমরা লিখো, ই এর মান কত হবে, ই এর মান হয়ে যাবে 1.6 × 10⁻−19, ঠিক আছে। আচ্ছা এবার একটু কাটাকাটি করতে হবে, তোমরা নিজেরাই জানো, এটা 4 দিয়ে কেটে যাবে, আর এখানে হয়ে যাবে 7, 4 × 7। তার মানে ইলেকট্রন কতগুলো বেরিয়ে গেছে কাচদণ্ড থেকে সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। ইলেকট্রন বেরিয়ে গেছে 4 × 10⁻7 সংখ্যক, তাই না? এবার একটা ইলেকট্রনের ভর কত, তাহলে ভরের পরিবর্তন ডেল্টা এম, ডেল্টা এম, এটা ভরের পরিবর্তন বোঝাচ্ছি আমি। অবশ্যই এটা পরিবর্তনটা হ্রাস ঘটবে। তো একটা ইলেকট্রনের ভর কত, 9 × 10⁻, কত, -31 একটা ইলেকট্রনের ভর। তাহলে এতগুলো ইলেকট্রনের ভর কত হবে, এতগুলো ইলেকট্রনের ভর কত হবে, গুণ করে দাও, 4 × 10⁻7, ঠিক আছে। তাহলে 4 নং 36 × 10⁻, আচ্ছা এটা হয়ে যাবে কত, 6 বাদ দিলে 24, তাই না, 10⁻−24, তাহলে এত কেজি। তো উত্তর কারেক্ট একদম। 9.1 ধরলে একরকম হবে, আর 9 ধরলে আর একরকম হবে। অবশ্যই তোমরা দেখবে উত্তর একদম ঠিক আছে, যেটাই ধরো না কেন উত্তর ঠিক। আমি অপশান বলছি না, কিন্তু উত্তর ঠিক। 9.1 ধরেও করতে পারো, 9.1 ধরো, তাহলে উত্তর কত হবে, উত্তর হয়ে যাবে 36.4 × 10⁻24, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে ভরের পরিবর্তন কতটা হচ্ছে আমরা কিন্তু বের করতে পারলাম। ওকে, ভরের পরিবর্তন আমাদের বেরিয়ে গেল। এইবার তো এই ছিল আজকে আমাদের ক্লাস। আমরা পরের দিন ফর্মুলা 3 নিয়ে আলোচনা করব, 3, 4 নিয়ে আলোচনা করব, এবং পরের দিনের ক্লাসটা অত্যন্ত অত্যন্ত ভাইটাল। আবার বলছি, পরের দিনের ক্লাস অত্যন্ত ভাইটাল। খুব ভালো করে মন দিয়ে ক্লাস করতে হবে, এবং সেখানে আমি অনেকগুলো অঙ্কের মাধ্যমে ফর্মুলা 3 তোমাদের কভার করব, এবং সেখানকার অঙ্কগুলো একটু জটিল হয়, সেই কারণে আজকে আমি আর ধরলাম না। আজকে আমাদের ফ্রেশ মাইন্ড আমাদের করতে হবে। তো আমরা ফর্মুলা 3 নিয়ে পরের দিনে আলোচনা করব। আজকের ক্লাসটা আমি এখানে সমাপ্ত করছি। তোমরা যারা যারা ক্লাস করলে তারা অবশ্যই গ্রুপে তোমাদের যে কাজ সেটা পাঠিয়ে দাও, তাহলে আমি বুঝতে পারবো। বাকিরা গ্রুপ থেকে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। বাই।